ওয়েলকাম টু এক্সিজেন একাডেমি। হোপ ইউ অল আর ডুইং ফাইন। ডব্লিউবিপি এবং কপি কনস্টেবলের জন্য আমরা যে প্রফিট অ্যান্ড লস ম্যাথ মানে জিকে ম্যাথ এবং রিজনিং শুরু করছি, সেটাতে আজকে প্রফিট অ্যান্ড লসের 4 নাম্বার বা 5 নাম্বার ক্লাস। এই যে ক্লাস আছে তার পিডিএফটা টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। এক্সিজেন একাডেমি টেলিগ্রাম চ্যানেল সার্চ করবে বা আমার নিচে ডেসক্রিপশানের নিচে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে জয়েন করে নিতে পারো। যদি লিঙ্ক না কাজ করে তাহলে এক্সিজেন একাডেমি সার্চ করবে, সেখান থেকে পেয়ে যাবে। এটা ফোন নাম্বার, কেউ যদি ক্লাস করতে চাও পেড কোর্সে তাহলে এই নাম্বারে ফোন করতে পারো। দেখে আজকের যে ক্লাসগুলো করাচ্ছি একটু সামান্য হাই লেভেলের কোয়েশ্চেন হবে এবং কোয়েশ্চেনগুলো সমস্ত কিছু বোঝার চেষ্টা করবে, শেষ অবধি দেখবে। আশা করি ঠিকঠাক লাগবে। বেশ ঠিকঠাক না, বেশ ভালোই লাগবে। কি বলেছে, এক ব্যক্তি একটি টিভি বাজার দরের 20% কমে কিনে বাজার দরের 20% বেশিতে বিক্রি করে, তাহলে তার লাভ কত হবে? মানে যখন একটা দোকানদার, ধরো দোকানদার কি করে, দোকানদার তো আর নিজে জিনিসপত্র তৈরি করে না। দোকানদার কি করে, দোকানদার হোলসেলারের কাছ থেকে কিনে। হোলসেলার মানে যে হয়তো প্রডিউসার, যে তৈরি করছে বা ম্যানুফ্যাকচারার, তাদের কাছ থেকে কিনছে এবং দোকানদার সেটা কাকে বাই করে, কাকে সেল করে, সেটা সেল করছে কাস্টমারকে। তাহলে এখানে তোমার দুটো জায়গা আসছে, এক তো দোকানদার, এবং দোকানদার কার কাছ থেকে কিনছে, হোলসেলারের কাছ থেকে, এবং সে বিক্রি করছে কাস্টমারকে। এখানে বলছে যে ওই ব্যক্তি বা ওই দোকানদার একটি টিভি বাজার দরের 20% কমে কেনে। ঠিক আছে, মানে বাজার দর যেটা আছে সেটা থেকে 20% কমে কিনে। কার কাছ থেকে কিনছে, হোলসেলারের কাছ থেকে কিনছে 20% কমে, এবং সেটা 20% বেশিতে বিক্রি করে, এবং কাস্টমারকে কততে বিক্রি করছে, 20% বেশিতে। ঠিক আছে, কাস্টমারকে 20% বেশিতে বিক্রি করছে এবং কেনার সময় 20% কমে কিনেছে, মানে যে দাম ছিল তার চেয়ে বাজার দরের চেয়ে 20% কমে কিনেছে। তাহলে বলা হচ্ছে যে তার লাভ বা ক্ষতি কত, এই কোয়েশ্চেন। দেখো এখানে দোকানদারের জায়গায় তুমি নিজেকেও বসাতে পারো যে তুমি কেনার সময় 20% কমে কিনেছো এবং তুমিই যদি বিক্রি করছো তখন 20% বেশিতে বিক্রি করছো। এটাতে দেখো একটা জিনিসের উপর দুটো পার্সেন্টেজ কাজ করছে, একটা জিনিসের উপরে দুটো পার্সেন্টেজ কাজ করছে, তাহলে এটাতে আমি সাকসেসিভ কেস বলতে পারি। সাকসেসিভ কেস করার আগে যখন প্রফিট অ্যান্ড লসে সাকসেসিভ কেস করবে এখন, এবং যখন দোকানদার বলা হবে, এবং বাজার দর মানে যে তোমার এমপি বা মানে তোমার কি বলে মার্কেট প্রাইস যেটাকে বলে বাজার দর, সেই ওয়ার্ডটা যদি যুক্ত থাকে তখন সামান্য একটু মাথা খেলাবে। কীরকম মাথা খেলাবে, দেখো দোকানদার যখন কিনছে হোলসেলারের কাছ থেকে তখন সে কমে কিনছে, কম দামে কিনছে, তার মানে কি দোকানদারের লাভ হচ্ছে। হোলসেলারের কি হচ্ছে না হচ্ছে সেটা নিয়ে আমার মাথা খারাপ করার দরকার নেই। যখন তুমি দোকানদারের ওয়ার্ড থাকবে বা দোকানদারের কোয়েশ্চেন থাকবে এবং দোকানদার ইনভলভ থাকবে কোনো একটা কোয়েশ্চেনে, তখন দোকানদারের রেসপেক্টে দেখবে যে দোকানদার যেটা কিনছে বা যেটা বিক্রি করছে সেটাতে দোকানদারের প্রফিট হচ্ছে নাকি দোকানদারের লস হচ্ছে। এটাতে তোমার হোলসেলারেরও দেখার দরকার নেই, কাস্টমারেরও দেখার দরকার নেই, শুধুমাত্র তুমি দোকানদারের দেখবে যে দোকানদার যে টোটাল ট্রানজেকশানটা আছে কেনার সময় লাভ করছে না ক্ষতি করছে, এবং দোকানদার বিক্রি করার সময় লাভ করছে না ক্ষতি করছে। বাকি হোলসেলার এবং কাস্টমারের ব্যাপারে মাথা খারাপ করার দরকার নেই। তাহলে দেখো দোকানদার যখন কিনছে তাহলে 20% কম দামে কিনছে, 20% কম দামে কিনছে মানে কি করছে, সে লাভ করছে, তার মানে সে লাভ করছে। কিন্তু 20% কমে কিনছে, তাহলে আমরা কি করব তখন, 20% সমান 20/100, এবং পার্সেন্টেজটা করার সময় 1/5, এবং যেহেতু কমে কিনছে মানে সেটা কত হয়ে যাবে, 5 থেকে 1 কম মানে 4/5। এত দূর অবধি যেমন নিয়ম সেরকম ট্র্যাডিশনাল নিয়মেই করব। কিন্তু যখন আমরা সিপিএসপি বা এমপিএসপি করব, ঠিক আছে, সিপি আর এমপি আলাদা হয়, এখানে তোমাদেরকে ঝঞ্ঝাট করতে চাইছি না, তোমরা নর্মাল হিসাবে দেখো। আচ্ছা আমি এটাকে এমপি করে দিচ্ছি, ঠিক আছে। বাজার দর থেকে যেহেতু নিচ্ছে মানে মার্কেট প্রাইস, তাহলে বাজার দর থেকে একটা নিচ্ছে এবং সে একটাতে বিক্রি করছে। তাহলে দোকানদার যখন ক্রয় করছে তখন সে লাভ করছে। লাভ যদি করে তার মানে তার এমপিটা কম এবং বিক্রয় মূল্যটা বেশি। দেখো এই রেসপেক্টটা তুমি যদি হোলসেলারের সাথে যাও তখন কিন্তু হোলসেলারের দেখো লাভ হচ্ছে, হোলসেলারে কিন্তু লস হচ্ছে, কিন্তু হোলসেলারের সাথে আমি যাচ্ছি না। আমি দেখছি যে তোমার দোকানদার আছে, দোকানদারের রেসপেক্টে কি হবে, দোকানদারের রেসপেক্টে লাভ হবে। সেই কারণে আমি 4টাকে এখানে করলাম, 5টাকে এখানে করলাম, যাতে করে 4-এ কিনে 5-এ বিক্রি করছে। এই ধরনের আমার মেন্টালিটি থাকা দরকার যে দোকানদার কি করছে, 4-এ কিনে 5-এ বিক্রি করছে। যদিও সে শুধুমাত্র কিনেছে, তা সত্ত্বেও আমি ভাববো যে 4-এ কিনে 5-এ বিক্রি করছে, কারণ আমি আমার কোয়েশ্চেনটাকে সহজ করতে যাই সেই জন্য। তাহলে 20% কম দামে কিনছে, 20% কম দামে যখন দোকানদার কিনছে তখন দোকানদারের লাভ হচ্ছে, এবং যেহেতু দোকানদারের লাভ হচ্ছে সেই জন্য
4 থেকে 5 হয়ে যাচ্ছে, আমি এইভাবে লিখলাম, ঠিক আছে। ডান সাইডে সব দিন প্রফিট বা লস লিখবে, ডান সাইডে কি লিখবে, সব দিন প্রফিটটাকে লিখবে। এইরকম কোয়েশ্চেনের ক্ষেত্রে সব দিন ডান সাইডে প্রফিটকে রাখবে, ঠিক আছে বেশ। এরপর কি করছে, 20% বেশিতে বিক্রি করছে। বিক্রি করার সময় কি করছে, আবার সে 20% বেশিতে বিক্রি করছে, মানে 6/5। এরপর 20% বেশিতে যখন বিক্রি করে তখনও কি হচ্ছে, তার তখনও সে লাভ করছে। কেনার সময় লাভ করলো, এরপরও লাভ করছে। এখন এরপর যদি লাভ করে তাহলে তোমার 5 এই দিকে থাকবে, 6 এই দিকে থাকবে। কেন, তোমাদেরকে বললাম যে প্রফিটটা যেটা আছে সেটা ডান দিকে থাকবে। তাহলে প্রফিটটা 6, মানে বেশিটা 6, তাহলে 5 থেকে 6 হয়ে গেল, ঠিক আছে, বোঝা গেল। এরপর দেখো ওভারঅল ট্রানজ্যাকশানে কত লাভ বা ক্ষতি হচ্ছে। 5 4 20, 5 6 30। তাহলে ওভারঅল ট্রানজ্যাকশানে কী হচ্ছে, 20তে কিনে 30-এ বিক্রি করছে, মানে 10 লাভ করছে। কার উপরে, 20-র উপরে, ইন্টু 100, মানে 5 20 100, মানে 5 100 50%, 5 10 50%, ঠিক আছে। এই হচ্ছে ফান্ডা। নলপের হিসাবে তুমি দোকানদারের রেসপেক্টে দেখবে, যারা বুঝতে পারলে না কোয়েশ্চেনটা আরেকবার ঘুরিয়ে ফিরিয়ে দেখে নেবে, তাহলেই করবে। এখানে কম ছিল, আমি কমালাম, কিন্তু যখন কমালাম তখন হয়ে গেল 4/5, কিন্তু এটা আমি দোকানদারের রেসপেক্টে দেখছি, সেই জন্য যেহেতু কম দামে কিনেছি মানে দোকানদারের লাভ হচ্ছে, সেই জন্য আমি 4 থেকে 5 করেছি। এবং পরেরটা তো নর্মাল ট্র্যাডিশনাল নিয়মে। 16.23% লাভে ক্রয়মূল্য এবং বিক্রয় মূল্যের অনুপাত কত। এটা তোমার 16.23% লাভ। আচ্ছা দেখো, 16 মানে 3 ষোলো 48, মানে 50-এর 3, 50-এর 3 হয়ে গেল, 50-এর 3% মানে 100, মানে তোমার 50 দুগুণে 100, মানে 1/6, 1/6। এটা হয়ে গেল কি বলছে, লাভ। লাভ মানে কি, এই 1 টাকাটা লাভ। 1/6 তো আর লাভ হয় না, লাভ হচ্ছে 1 টাকাতে, কার মধ্যে, 6 টাকার মধ্যে। তার মানে 6 টাকার মধ্যে যদি 1 টাকা লাভ হয় তাহলে তার বিক্রয় মূল্য কত, বিক্রয় মূল্য সমান কি হয়, ক্রয় মূল্য প্লাস বিক্রয় মূল্য সমান 7, এবং ক্রয় মূল্য কত, ক্রয় মূল্য সমান 6, এবং লাভ 1, ঠিক আছে। তাহলে তোমার ক্রয় মূল্য সমান 6, লাভ সমান 1, এই হচ্ছে ব্যাপার। তাহলে আমার ক্রয় মূল্য বিক্রয় মূল্যের অনুপাত বলেছে, ক্রয় মূল্য কত 6 আর বিক্রয় মূল্য 7, 6/7। নর্মাল হিসাবে দেখবে 16.23% বলেছে, মানে 1/6 হচ্ছে, ডাইরেক্টলি 1/6 উত্তর দিয়ে দিও না, বা 1/6 সমান হয়ে যাচ্ছে 7/6, তখন 7/7 6ও দিয়ে দিও না। আমাকে বলেছে ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য, তার জন্য 6টাকে আগে করলাম, 7টাকে পরে করলাম, ঠিক আছে। বা তুমি যখন বলেছে 1/6 এবং বলেছে লাভ, মানে এটাকে তুমি কি করতে পারতে, বাড়িয়ে দিতে, 7/6 করে দিতে। কেন, কারণ 6 টাকাতে 1 টাকা লাভ, মানে 7/6। এরপর তুমি এখান থেকে বুঝতে পারছো যে এটা ক্রয় এবং এটা বিক্রয়, তাহলে ক্রয়ের রেশিও বিক্রয়ের রেশিও 6/7, এখান থেকে হয়ে যাচ্ছে। যে হিসাবে করতে চাও, একটি সাইকেল বিক্রি করে 12.5% ক্ষতি হলে ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্যের অনুপাত কত। যখন বিক্রি করছে তখন 12.5% ক্ষতি হচ্ছে। আচ্ছা 12.5% মানে কি হয়, 12 দুগুণে 24, একে 25-এর 2, 25-এর 2 পার্সেন্টেজ মানে 1/100, মানে কাটাকাটি করলে 4, মানে 1/8, 1/8 ক্ষতি, মানে 8-এর মধ্যে 1 ক্ষতি হচ্ছে, মানে 7/8। তাহলে ক্ষতি মানে কি হয়, ক্ষতিতে তোমার বিক্রয় মূল্যটা কম হয় এবং ক্রয় মূল্যটা বেশি হয়। এগুলোতে 8, মানে আশা করি প্রবলেম নেই। তাহলে আমাকে কি বলেছে, ক্রয় মূল্য বিক্রয় মূল্যের অনুপাত, তাহলে বিক্রয় মূল্য কত 8, বিক্রয় মূল্য কত 7। টেনশন দেওয়ার জন্য 7/8ও দিয়েছি, কিন্তু সেটাতে আমরা করবো না, কি করবো আমরা 8/7 করবো, ঠিক আছে। তাহলে আমার এটা হয়ে যাবে উত্তর 8/7। 25%, 25-এর 2%, মানে 1/8, যেহেতু ক্ষতি বলেছে মানে 8 থেকে 1 কমলে 7/8, তাহলে ক্রয় মূল্য বিক্রয় মূল্য বেরিয়ে গেল। একটি বিক্রেতা 5% লাভে একটি রেডিও বিক্রি করেন, আরও 24 টাকা বেশি মূল্যে রেডিওটি বিক্রয় করলে 8% লাভ হতো। দেখো তুমি একটা কি করতে গেছো, রেডিও কিনতে গেছো, যদিও রেডিওর আর চল নেই, তাও এখন সেই ধরো কিনতে গেছো রেডিও, আজকাল সারেগামা বা কারবা যেসব বলে না বেরোয় না, মিনি রেডিও। তা তুমি একটা জিনিস যখন কিনছো তখন সেটাতে তুমি 5% লাভ করছো, সরি বিক্রেতা মানে যে দোকানদার, দোকানদার কি করছে, যখন তুমি দোকানদারের কাছ থেকে নিলে তুমি তো জানছো যে দোকানদার লাভ করবে, নর্মাল ব্যাপার, দোকানদার লাভ করবে, লাভ ছাড়া কেউ চলে না, লাভ ছাড়া সবাই চলে না, মানে কেউই চলে না লাভ ছাড়া। তা দোকানদার কি করছে, 5% লাভে বিক্রি করছে। তুমি জানো যে লাভ করছে, কিন্তু কতটা লাভ সেটা জানো না। তো আমাদের উল্লেখ দেওয়া আছে যে দোকানদার প্রথমবার যখন তুমি বিক্রি করছে তোমাকে, তখন সেটা 5% লাভে বিক্রি করছে। এরপর তোমাকে যখন বিক্রি করেছে তখন কিছু একটা দামে বিক্রি করেছে, ধরো X টাকা দামে বিক্রি করছে। কোশ্চেনটাতে এক্সের কোনো রকম গুরুত্ব নেই, আমি শুধুমাত্র বোঝানোর জন্য এক্স করছি, ঘাবড়িও না, ঠিক আছে। এরপর কি বলছে,
মানে যখন তোমাকে এক্স টাকাতে বিক্রি করছে তখন তার 5% লাভ হয়। এরপর যদি আরও 24 টাকা বেশি দামে বিক্রি করতো, মানে তুমি ধরো এক্স টাকাতে কিনে নিয়ে এলে, এরপর তোমাকে যদি আরও 24 টাকা এক্সট্রা ঠকাতো, 24 টাকা তোমাকে যদি এক্সট্রা ঠকাতো, তখন দোকানদার আগে যেমন 5% লাভ করছিল, এখন দোকানদার 8% লাভ করতো। বোঝা গেল? তুমি রেডিও কিনতে গেলে দোকানের কাছ থেকে, দোকানদারের কাছ থেকে, দোকানদার কী করলো, তোমাকে 5% লাভের জিনিসটা দিয়ে দিল, এবং 5% লাভে যখন বিক্রি করলে তুমি কিছু একটা দামে সেটাকে নিয়ে ঘর চলে এলে। কত দাম? মোটামুটি কিছু একটা দাম ধরো, যে সেটা ধরো আমি এক্সের জায়গায় না মনে করে তোমাকে 100 টাকায় বিক্রি করছে, 100 টাকায় বিক্রি করছে, সেটাতে দোকানদারের লাভ হলো 5%। এরপর দোকানদার যদি আরও 24 টাকা বেশি লাভে বিক্রি করতো, মানে তোমাকে এরপর যদি 124 টাকাতে বিক্রি করতো, তাহলে দোকানদারের লাভ হতো 8%। তাহলে বলছে রেডিওটির ক্রয় মূল্য কত? ক্রয় মূল্য কত হয়? ক্রয় মূল্য হয় 100%, আমাকে 100% বের করতে হবে। আচ্ছা দেখো কি করবে, তোমাকে প্রথমে বিক্রি করছিল 5% লাভে, পরে বিক্রি করলো 8% লাভে, ঠিক? এবং এই লাভের ডিফারেন্সের জন্য 24 টাকা বেশি দামে যদি বিক্রি করতো তাহলে তোমার 8% হতো, নর্মালি 5%, কিন্তু যদি 24 টাকা বেশি মূল্যে বিক্রি করতো তাহলে 8% হতো। তার মানে যে লাভের ডিফারেন্স 3%, মানে এই যে 3% এক্সট্রা তোমাকে আরও ঠকাতো, সেটার জন্য 24 টাকা বেশি লাভ করতো। বুঝে গেল? প্রথমে 5% লাভে বিক্রি করছে, এরপর যদি আরও 24 টাকা বাড়িয়ে তোমাকে বিক্রি করতো, তখন লোকটার দাম মানে লাভ হয়ে যেত 8%। তাহলে এই যে তোমাকে 3% আরও ঠকাতো, সেই 3% ঠকানোর জন্যই তো তোমার কাছ থেকে 24 টাকা বেশি নিত, বা তোমার কাছ থেকে 24 টাকা বেশি ঘাপলা করতো। ঠিক আছে? তাহলে আমাকে 100% বের করতে হবে। 3% সমান 24 বেরিয়েছে, 1% সমান কত হয়ে যাবে? 1% সমান 8 হয়ে যাবে, 100% সমান 800 হয়ে যাবে। তাহলে তোমার নর্মাল হিসাবে দ্রব্যটির ক্রয় মূল্য, রেডিওটির ক্রয় মূল্য কত হয়ে গেল? 800 টাকা। তাহলে এটা শুধুমাত্র তোমাকে বোঝানোর জন্য করলাম, এটার কোনো দরকার ছিল না। এই কোয়েশ্চেনটা দেখো তুমি মুখে মুখে করতে পারতে। প্রথমে 5% লাভে বিক্রি করছে, পরে 8% লাভে বিক্রি করছে, এবং তার জন্য 24 টাকা তোমার কাছ থেকে বেশি নিচ্ছে। মানে 3% ডিফারেন্সের জন্য 8 টাকা, 100%-এর জন্য 800 টাকা। এক ব্যবসায়ী ধার্য মূল্যের উপর যথাক্রমে 15% ও 10% দুটি পৃথক ছাড় দিয়ে একটি দ্রব্য 107.10 টাকায় বিক্রি করে। দ্রব্যটির ধার্য মূল্য কত? ধার্য মূল্য মানে এমপি হয়, কিন্তু আমি এখন ওসব কিচ্ছু যাব না, যেহেতু আমাকে বলে দিয়েছে একটি দ্রব্যের উপরেই 15% ছাড়, এবং ওই দ্রব্যটার উপরেই আবার 10% ছাড়, মানে কি সাকসেসিভ কেস। তাহলে প্রথমে কি বলেছে? 15% ছাড় 15% ছাড়, মানে যেহেতু ধার্য মূল্য মানে এমপি হবে, তাহলে এমপি যদি 100 টাকা হতো, সে কি করতো? তোমাকে ছাড় দিয়ে 85 টাকাতে বিক্রি করতো। এমপি যেহেতু ধার্য মূল্য, এখানে আর সিপি লিখতে পারছি না, কারণ যেহেতু ধার্য মূল্য মানে এমপি, মার্কেট প্রাইস হিসাবে বলতে পারো বা ধার্য মূল্যই বলো। তাহলে 100 টাকারটা প্রথমে ছাড় দিল তোমাকে 15%, আবার তোমাকে ছাড় দিল 10%, আবার 10% ছাড় দিল, মানে এটাতে আমি কাটাকাটি করতে পারলাম না, কাটাকাটি করা যাবে অবশ্য। 5 20 100, 5 17 85, ঠিক আছে? মানে এমপি 20 থেকে 17। পরেরটাতে কী বলছে? 10% ছাড়, 10% ছাড় মানে 10-এর 100, মানে 1-এর 10 ছাড় মানে 9-এর 10, তার মানে 10 আর 9। কেন 10 আর 9 করলাম? কারণ ক্ষতি হচ্ছে সেই জন্য ডান সাইডে কমটাকে লিখলাম, মানে 10-এ কিনে 9-এ বিক্রি করেছে, সেই জন্য লিখলাম আমি। এটাকে হাঁটিয়ে দিই যাতে করে তোমাদের বুঝতে সুবিধা হয়, বা এটাকে তোমরা নর্মাল হিসাবে এখানে দেখো। প্রথমে কি বলেছিল? প্রথমে বলেছিল 15% ছাড়। 15% ছাড় মানে কি হয়? 15-এর 100, 5 3 15, 5 20 100, ছাড় মানে 17-এর 20, মানে 20 টাকারটা 17 টাকায় বিকলেই তবেই তো 15% ছাড় হবে। পরেরটাতে 10% ছাড়, মানে 10 টাকারটা 9 টাকায় বিক্রি করবে তবে তো ছাড় হবে। 9 টাকায় কিনে যদি 10 টাকায় বিক্রি করে তাহলে তো লাভ হয়ে গেল, তাহলে তো আর ছাড় থাকছে না। সেই জন্য বুঝে করবে, কোনটা কোন দিকে করবে কোনটা না করবে সেটা কিন্তু বুঝে করবে। মানে তোমার হুড়মুড় করে নিও না ফালতু। এরপর দেখো, তাহলে এখান থেকে তোমার 200 চলে আসছে গুণ করলে, এখান থেকে 7 19-এ চলে আসে, 9 17-এ চলে আসে 153। তাহলে এই যে ডিফারেন্সটা আছে, এই ডিফারেন্সটা কত? 100 টাকা পৃথক ছাড় দিয়ে একটি দ্রব্য 107 টাকায় বিক্রয় করে। আচ্ছা, তার মানে বিক্রয় কত? 153। তার মানে 153 সমান 107.10, যেহেতু বিক্রয় মূল্য আমার এটা এবং এমপি আমার এটা, এবং আমাকে এমপি বের করতে বলেছে, মানে 200 রেশিওটা বের করতে বলেছে। তাহলে আমার 153 রেশিও যেটা আমার বিক্রয় মূল্য, তাহলে 153 রেশিও 107 টাকা, 153 রেশিও সমান 107। বেশ, তাহলে 1 রেশিও সমান কত হয়ে যাবে?
107.10 ডিভাইডেড বাই 153। আমাকে কত বের করতে বলেছে? 200 রেশিও। তার মানে 200 রেশিও সমান কত হয়ে যাবে? 200 দিয়ে গুণ করে দাও। 200 দিয়ে গুণ করলে এটা আলটিমেটলি অ্যান্সার বেরোবে 140। ক্যালকুলেট করে নিও, ঠিক আছে। ক্রয় মূল্যের উপর 10% ক্ষতি হলে সেই ক্ষতিটা বিক্রয় মূল্যের উপর কত পার্সেন্ট? একটা দ্রব্যকে তো মানে ক্রয় মূল্যের উপর যদি 10% ক্ষতি হয় তাহলে বিক্রয় মূল্যের উপর সেটা ক্ষতি কত? তাহলে ক্রয় মূল্য সমান কত হয়? সিপি। 10% ক্ষতি মানে 10-এর 100। দাঁড়াও এইখানটাতে 10% আগে বের করে নিই, তাহলে ওই যাবে 10-এর 100। এগুলো তো অনেকবার করলাম, আশা করি প্রবলেম নেই। 1-এর 10 ক্ষতি মানে কি হয়ে যাবে? 9-এর 10। ঠিক, তাহলে এটাকে মুছে নিই। মানে সিপি গুণিত 9-এর 10 সমান বিক্রয় মূল্যের উপর কত ক্ষতি। তার মানে বিক্রয় মূল্যের উপর কত ক্ষতি, এটা বের করতে বলে যায়। তাহলে দেখো তুমি সিপি বা এসপি যদি বের করো তাহলে সেটা কত হয়ে যাবে? 10-এর 9। 10-এর 9 হয়ে যাচ্ছে কেন? কারণ আড়াআড়ি যখন গুণ করবে তাহলে এদিকে 9 ইন্টু সিপি চলে আসবে এবং 10 ইন্টু এসপি চলে আসবে। তাহলে বলেছে ক্ষতি কত। ক্ষতি দেখো 10 টাকা, সিপি 10 টাকা, এসপি 9 টাকা, তাহলে ক্ষতি কত? 1 টাকা ক্ষতি। ক্ষতি কার উপর হয়? লাভ বা ক্ষতি কার উপর হয়? আচ্ছা সরি, লাভ বা ক্ষতি এখানে ব্যাপারটা না। এখানে বলেছে তোমাকে লাভ বা ক্ষতি নর্মাল হিসাবে হয় তোমার ক্রয় মূল্যের উপর, কিন্তু এখানে তোমাকে বলেছে যে বিক্রয় মূল্যের উপর কত ক্ষতি হবে। তাহলে ক্ষতি হচ্ছে 1 টাকা, কার উপর? বিক্রয় মূল্যের উপর। বিক্রয় মূল্য কত? 9 ইন্টু 100। বুঝতে পারছো? 9 × 1 = 11%, তাই না? দূর দূর দূর, 11 × 1 = 9%। 9 × 11 = 99 আর 100। বেশ, দ্রব্যমূল্য 12.5% হ্রাস পাওয়ায় 1 টাকায় আগের থেকে 5টি দ্রব্য বেশি পাওয়া যায়। মানে কিছু একটা জিনিস সেটার দাম কমেছে, দাম কমে যাওয়ার ফলে 1 টাকাতে 5টা জিনিস বেশি পাচ্ছ। 1 টাকায় 5টা জিনিস বেশি পাচ্ছ, মনে হয় ডালের কথা বলেছে, চাল ডাল যে হয় না, ডালের কথা বলেছে হয়তো। 1 টাকায় 5টা বেশি পাচ্ছ তুমি। বর্তমানে টাকায় কোটি দ্রব্য পাওয়া যাবে, ঠিক আছে। 1 টাকায় 5টা জিনিস তো কিছু পাওয়া যায় না আজকাল। চকলেট, হজমোলা চকলেটও পাওয়া যায় না, দুটো দেয় আশা করি। তাহলে কি বলেছে? দ্রব্যমূল্য 12.5% হ্রাস পাওয়ায় 1 টাকায় আগের থেকে 5টি দ্রব্য বেশি পাওয়া যায়। বর্তমানে টাকায় কোটি দ্রব্য পাওয়া যাবে। নর্মাল হিসাবে তুমি দেখো এইখানটাতে কোয়েশ্চেনটাতে 12.5% হ্রাস পাচ্ছে, মানে তুমি 12 দুগুণে 24 থেকে 25-এর 2 এবং পার্সেন্টেজের জন্য 1-এর 100 গুণ হবে। 25 দিয়ে এটাকে করছো, 4 25-এ 100 মানে 1-এর 8। হ্রাস পেয়েছে মানে সেটা কি হয়ে যাবে? 8 থেকে 1 কমবে মানে 7-এর 8। তাহলে তোমার কি দ্রব্যমূল্য হ্রাস পাচ্ছে। দ্রব্যমূল্য যদি হ্রাস পায় মানে দ্রব্যমূল্য আগে কি ছিল? 8 টাকা ছিল, সেটা কমে 7 টাকা হয়ে গেল। 12.5% হ্রাস পাচ্ছে মানে 1% মানে 12.5% মানে আমরা দেখলাম যে 1-এর 8 হয়ে যাচ্ছে, এবং 8-এর থেকে 1 কমছে মানে সেটা 7-এর 8 হয়ে যাচ্ছে। সেই জন্য আগে বললাম যে আমাদের আগে 8 ছিল, এখন সেটা কমে 7 হয়ে গেল। তাহলে 8 থেকে কমে যদি 7 হয়ে যায় তাহলে তার যে ব্যবহারটা আছে, ব্যবহারটা কি হয়ে যাবে? 7 থেকে 8 হয়ে যাবে। নর্মাল হিসাবে জানো, যখন কোনো একটা দ্রব্যের মানে দ্রব্যের যখন দামটা কমে যায় তখন তার যে ব্যবহারটা আছে সেটা বেড়ে যায়, বা ব্যবহারটা যদি কমে যায় তখন তার দামটা বেড়ে যায়, ঠিক আছে। নর্মাল হিসাবে ওরা ভাইস ভার্সা হয়, যেহেতু তোমার যে এক্সপেন্ডিচার বা যে টোটাল খরচটা আছে, টোটাল খরচ, সেই খরচটা কনস্ট্যান্ট থাকে। মানে তুমি যদি কোনো একটা জিনিসের দাম বাড়ে তখন তুমি সেটার ব্যবহারটাকে কমিয়ে দেবে। নর্মাল হিসাবে আজকে যদি আলু 50 টাকা কেজি করে দেয় তাহলে আর লোক তো আর তত বেশি করে আলু গিলবে না। এখন শ্রাবণ মাস চলছে, এখন মাংসের দাম 100 টাকা, এরপর যখনই তোমার 250 টাকা তো করে দেবে তখন আর লোক তত বেশি কিনবে না, এখন যেমন গোগ্রাসে গিলছে। সেই ব্যাপারটাই বলা হয়েছে এখানে, যে দামটা কমে গেল মানে 8 থেকে 7 হয়ে গেল, তাহলে ব্যবহারটা 7 থেকে 8 হয়ে গেল। ঠিক আছে, বোঝা গেল? বেশ, তাহলে বলছে যে 1 টাকায় 5টি দ্রব্য বেশি পাওয়া যায়। 1 টাকায় 5টি দ্রব্য বেশি পাওয়া যায়। বর্তমানে টাকায় কোটি দ্রব্য পাওয়া যাবে। বর্তমানে কোটা দ্রব্য পাওয়া যাবে, ঠিক। বর্তমানে কোটা দ্রব্য পাওয়া যাবে এখানটাতে কোয়েশ্চেনটাতে। তাহলে দামটা আমার কমে গেল, ব্যবহারটা বেড়ে গেল। ব্যবহারটা কত বাড়লো? 7 থেকে 8 হয়ে গেল, মানে 1 রেশিও বেড়ে গেল। এবং এই 1 রেশিও বাড়ার জন্যই সে 1 টাকাতে 5টি দ্রব্য বেশি পাচ্ছে। ব্যবহার মানে জিনিস, জিনিস যতগুলো পাচ্ছে, তা জিনিস আগে 7টা পেত, মানে 7 রেশিও পেত। এটা তো আর যেহেতু আমি রেশিও অনুপাতে করছি, এটা তো নর্মাল ব্যাপারে না, এটা তোমার রেশিও। তাহলে আগে 7 রেশিও পেত, এখন 8 রেশিও পাচ্ছে। এবং এই যে 1 রেশিও ডিফারেন্স, এই 1 রেশিও ডিফারেন্সের জন্যই 5টি দ্রব্য বেশি পাচ্ছে।
তাহলে বলছে যে বর্তমানে টাকায় কতি দ্রব্য পাওয়া যাবে। তাহলে 1 রেশিও যদি 5 হয় তাহলে 8 রেশিও কত হয়ে যাবে, 8 রেশিও 40 হয়ে যাবে এবং 7 রেশিও 35। মানে আগে 35টা পেতো 1 টাকা, এখন 40টা পাচ্ছে। তাহলে দেখো নর্মাল হিসাবে 5টা বেশি পেয়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে তুমি যদি দামটাও বের করতে বলতো তাহলে বলতে যে আগে দাম ছিল 40 টাকা, এখন দাম হয়ে গেল 35 টাকা, ঠিক আছে। তো সরি, এটা দামেরটাতে বেরোবে না, কারণ যেহেতু আমরা অনুপাতটা দিয়েছে নর্মাল হিসাবে টাকার অনুপাত দিয়েছে বা দ্রব্যের অনুপাত দিয়েছে, সেই জন্য আমি দ্রব্যের অনুপাতটাই করলাম। তাহলে আগে দ্রব্য পেত 7 অনুপাত, এখন দ্রব্য পাচ্ছে 8 অনুপাত। তাহলে 1 অনুপাতের জন্য 5টা বেড়েছে, তার মানে 8 অনুপাতের জন্য 40টা হয়েছে, ঠিক। এই যে 40 অ্যান্সার আছে। এক ব্যক্তি একটি দ্রব্য ক্রয় মূল্যের উপর 10% লাভে বিক্রি করে। একটা লোক কোনো একটা জিনিসকে ক্রয় মূল্য যেটা আছে সেই ক্রয় মূল্যের উপর 10% লাভে বিক্রি করছে। বিক্রয় করে বিক্রয় মূল্যের ওপর লাভ কত? এই দুটো কোয়েশ্চেন আগে এই কোয়েশ্চেনটা করালাম। 10% লাভ মানে কত হয়? 10-এর 100 মানে 1-এর 10, লাভ মানে কি 11-এর 10। তার মানে ক্রয় মূল্যের উপর, ক্রয় মূল্য মানে সিপি, সিপি গুণিত 11-এর 10 সমান এসপির উপর কত হবে? এসপি ইন্টু যাই হোক কিছু একটা বেরোবে। সিপি বাই এসপি বের করো। সিপি বাই এসপি যখন বের করবে তুমি, তাহলে এখানে 10 আড়াআড়ি গুণ করলে এসপির সাথে 10 আসছে এবং সিপির সাথে 11। তাহলে সিপি সমান 10, এটা সিপি এবং এসপি সমান 11। তাহলে বিক্রয় মূল্যের উপর লাভ কত? দেখো তোমার ক্রয় মূল্য 10 টাকা, বিক্রয় মূল্য 11 টাকা, লাভ কত? 1 টাকা। কার উপর লাভ বের করতে বলেছে? বিক্রয় মূল্যের উপর। তাহলে বিক্রয় মূল্য কত? 11 ইন্টু 100। তাহলে 1-এর 11 ইন্টু 100 মানে 9-11 99, 1-এর 11%, 9 1-এর 11%। এখানেও কনফিউজ করার জন্য একটা রয়েছে, কিন্তু সেগুলোতে দেখবে না, কোয়েশ্চেনগুলোতে ঠিকঠাক করে দেখবে, তারপর কোয়েশ্চেনগুলো করবে, ঠিক আছে। শিখা ধার্য মূল্যের উপর 30% ছাড়ে, শিখা একটা মেয়ের নাম, সে কী করেছে? ধার্য মূল্যের উপর 30% ছাড়ে একটি ঘড়ি কেনে। দোকানে কিছু একটা দাম লেখা আছে, যে কিছু একটা ধরো দাম লেখা আছে, এক্স লেখা আছে বা 100 লেখা আছে, আমি ধরলাম 100 টাকা লেখা আছে, 100 টাকা ধরলে আমার সুবিধা হবে। 100 টাকা লেখা আছে, সে 30% ছাড়ে জিনিসটা নিয়ে আসছে, মানে 70 টাকাতে নিয়ে আসছে মনে করো। তার এমপি 100 টাকা এবং সে পাচ্ছে 70 টাকাতে। সে যদি কোনো ছাড় না পেত বা কোনো ছাড় না পেলে 82.50 টাকা বেশি দিতে হতো। মানে ছাড় যদি না পেত, ছাড় যদি না পেত তার মানে কি? জিনিসটাকে তাকে তার যে এমপি আছে বা ধার্য মূল্য আছে সে ধার্য মূল্যের দামে কিনে নিয়ে আসতে হতো। একটা জিনিসের দাম 100 টাকা এবং সেটাতে ছাড় লেখা আছে যে 20% ছাড় দেওয়া হয়, কিন্তু তোমাকে যদি বলে না 20% ছাড় দেওয়া হবে না, তাহলে তুমি কি কিনবে? তোমাকে সেই ধার্য মূল্যের উপরে নিয়ে আসতে হবে, ধার্য মূল্যের উপরেই তুমি জিনিসটা পাবে, তখন তো আর তুমি ছাড় পাচ্ছ না। তাহলে কি বলেছে? শিখা 30% ছাড় পাচ্ছে। একটা ঘড়ি যখন কিনছে সে 30% ছাড় পাচ্ছে, মানে নর্মালি যে ঘড়িটার দাম 100 টাকা সে 70 টাকাতে কিনে নিয়ে আসতে পারতো, কিন্তু যখন পরের দিন গেল যে পরের দিন আমি গিয়ে কিনে নিয়ে আসবো, পরের দিন যখন যাচ্ছে তখন সে ছাড় পেলো না, এবং ছাড় যদি না পায় তাহলে 82.50 টাকা বেশি দিতে হয়। 82.50 টাকা বেশি দিতে হয়, বোঝার চেষ্টা করো, ঠিক আছে। তাহলে 82.50 টাকা বেশি দিতে হয়। কত বেশি দিতে হয়? 82.50 টাকা। এই যে 82.50 টাকা ডিফারেন্সটা আসছে সেটা কিসের জন্য আসছে? আগে 100 টাকা এমপি ছিল, 70 টাকাতে বিক্রি করছে, এরপর যদি সে 70 টাকায় না পায়, 70 টাকায় না পায়, তাকে সেই 100 টাকাতেই কিনতে হবে। মানে এই 30 রেশিও ডিফারেন্সের জন্য তাকে 82.50 টাকা বেশি দিতে হচ্ছে। 30 রেশিও ডিফারেন্সের জন্য 82.50 টাকা বেশি দিতে হচ্ছে, ঠিক আছে। তাহলে 1 রেশিও সমান কত বেরোবে? 1 রেশিও সমান বেরোবে 82.50 ডিভাইডেড বাই 30। এখানে কি দেওয়া আছে? সে কত টাকায় ঘড়িটি কিনেছিল, ঘড়িটা কত টাকায় কিনেছিল? এই যে 70 টাকাতে কিনেছিল, 100 টাকার জিনিসটা 30% ছাড় পেয়ে 70 টাকাতে কিনেছিল। তাহলে তোমার 70 রেশিও বের করতে হবে। 70 রেশিও যদি বের করতে চাও তাহলে 82.50 বাই 30 ইন্টু 70, এবং এটাকে যখন তুমি ক্যালকুলেট করবে এটা তোমার চলে আসবে 192.5, এটা আসছে। আরেকবার জিনিসটা আমি বুঝিয়ে দিচ্ছি, দেখো। শিখা ঘড়ি কিনতে গেছে দোকানে, যখন ঘড়ি কিনতে গেছে তখন তাকে ধার্য মূল্যের উপর 30% ছাড় দেওয়া হয়। মানে তার ধার্য মূল্য যদি 100 টাকা হয়, বস্তুটার ধার্য মূল্য যদি 100 টাকা হয়, সে কততে পাচ্ছে? সে পাচ্ছে 70 টাকাতে। তাহলে এই যে 70 টাকা পাচ্ছে সেটা দোকানদারের ক্ষেত্রে বিক্রয় মূল্য এবং শিখার ক্ষেত্রে সেটা ক্রয় মূল্য। দোকানদারের ক্ষেত্রে সেটা বিক্রয় মূল্য এবং শিখার কাছ থেকে শিখার জন্য সেটা ক্রয় মূল্য, কারণ দোকানদার যে দামে বিক্রি করছে শিখা সেই দামেই ক্রয় করছে, তাই না?
তাহলে তোমার যদি 100 টাকা ধার্য মূল্য হয় 30% ছাড় দিয়ে 70 টাকায় বিক্রি করছে। এরপর বলছে সে কোনো ছাড় না পেলে, যদি ছাড় না পেত তাহলে তাকে 82.50 টাকা বেশি দিতে হতো। আচ্ছা বলো, 82.50 টাকা যদি বেশি দিতে হয় সেইটা কী জন্য দিতে হয়? এই ডিফারেন্সের জন্যই। কারণ আগে সে 70 টাকাতে পেয়ে যেত এবং ভুলবশত যেহেতু একদিন গেল না সেই জন্য দাম বাড়িয়ে 100 করে দিয়েছে। তাহলে এই যে ডিফারেন্সের জন্য 82.50, মানে 30 ডিফারেন্সের জন্য 82.50, এক ডিফারেন্সের জন্য 82.50/30, এবং মানে বের করতে বলেছে সে কত টাকায় ঘড়িটি কিনেছিল। কত টাকায় কিনেছিল? 70 রেশিওতে কিনেছিল, তাহলে 70 রেশিও বের করলাম 192.50। একটি ঘড়ি বিক্রয় করে 5% ক্ষতি হয়। একটা ঘড়ি, নর্মাল ঘড়িটাকে যখন বিক্রয় করা হচ্ছে তখন সেটাতে 5% ক্ষতি হয়। বিক্রয় মূল্য 56.25 টাকা বৃদ্ধি করলে লাভ 10% হয়। মানে আগে 5% ক্ষতিতে বিক্রি করতে, আগে 5% ক্ষতিতে বিক্রয় করা হতো, এবং যদি 56.25 টাকা বেশি দাম নেয় তোমার কাছ থেকে তাহলে দোকানদার 10% লাভ করবে। তো বুঝতেই পেরে গেছো কনসেপ্টটা। কীরকম কনসেপ্ট? তোমাকে আগে 5% ক্ষতি করে দিত, এখন তোমাকে 10% লাভে বিক্রি করছে, এবং সেই 5% ক্ষতি থেকে 10% লাভের যে ডিফারেন্সটা, সেই ডিফারেন্সের জন্য 56.25 টাকা তোমাকে বেশি দিতে হচ্ছে, তাই না? সেটাই তো বলেছে, বিক্রয় মূল্য 56.25 টাকা বেশি বৃদ্ধি করলে বা 56.25 টাকা বৃদ্ধি করলে। তাহলে দেখো, প্রথমে 5% ক্ষতি করছিল এবং পরে 10% লাভ করছে, তা তোমাকে 5% ক্ষতি থেকে 10% লাভে যেতে হবে। 5% ক্ষতি থেকে 10% লাভে যদি যেতে যাও তাহলে তোমাকে 5% ক্ষতির যে ঘাটতিটা আছে সেই ঘাটতিটাকে আগে গোছাতে হবে। তাহলে তুমি 5% ক্ষতির ঘাটতিটা গোছালে, তারপর আবার 10% লাভ করলে। কেন? কারণ 5% যে ক্ষতি করেছো সেই ক্ষতিটা তো আগে মেকআপ দিতে হবে। তোমাকে লাভ করতে গেলে ডাইরেক্ট তো 5% থেকে 10% মানে নর্মাল 5% করতে পারো না। কেন? কারণ তোমার যে ঘাটতি আছে বা ক্ষতি আছে সেই ক্ষতিটাকে আগে মেটাও। ক্ষতিটাকে মেটালে 5% দিয়ে তার সাথে আবার 10% লাভ করছো, মানে 15% ডিফারেন্স আসছে, এবং এই 15% ডিফারেন্সের জন্যই তুমি পাচ্ছ 56.25 টাকাতে। তাহলে বলা হয়েছে যে ঘড়িটির ক্রয় মূল্য কত? ক্রয় মূল্য সব দিন 100 টাকা হয়। ক্রয় মূল্য যদি 100 টাকা হয় তাহলে 15% সমান 56.25, 15% সমান 56.25, 1% সমান 56.25/15। কাটাকাটি করতে পারো নর্মাল হিসাবে, কাটাকাটি না করলে এইভাবে আমি তোমাদেরকে একটা বুদ্ধি বলে দিচ্ছি কীভাবে করবে। যেহেতু আমাকে 100% করতে হবে, 100% করার জন্য 15টাকে এমন করে ভাঙবো যাতে করে আমি 100কে মাল্টিপ্লাই করলে 100 হয়ে যাবে। তাহলে আমি যদি 3 দিয়ে কাটি তাহলে 3 5 15 হয়ে যাচ্ছে, এবং এইখানে 3 দিয়ে কাটলে আমার কত হয়ে যাবে? এই সাইডটাতে আমি যদি 3 দিয়ে কাটি তাহলে এটাতে হয়ে যাবে 3 18 54.56, 18.75, 18.75, মানে দুটোকেই 3 দিয়ে কাটছি, এটাকেও 3 দিয়ে কাটলাম, এটাকেও 3 দিয়ে কাটলাম। এরপর আমাকে বলেছে যে ক্রয় মূল্য কত? ক্রয় মূল্য করার জন্য আমাকে কী করতে হবে? 100 করতে হবে। 100 করতে গেলে 20 দিয়ে গুণ করতে হবে, এটাকেও 20 দিয়ে গুণ করতে হবে, মানে 18 দুগুণে 36, 36 মানে 357, 18 দুগুণে 36, 36 মানে 360 চলে আসছে, তার মানে এটা তো হবেই না, হ্যাঁ 375। দেখো এখান থেকে তুমি এলিমিনেট করতে পারো। যখনই দেখছে যে তুমি 100% তেরি মাথা খারাপ করে, হ্যাঁ করি ভাই, হ্যাঁ 5-এর থেকে 5-এর সাথে 20 গুণ করলে তোমার 100 চলে আসছে, এবং এখানেও 20 গুণ করলে তোমার কত আসছে তুমি গুণ করতে হয়তো ধরো পারছো না। তাহলে তুমি কি করবে? 18 দুগুণে 36 হয়, মানে 357 পেরিয়ে যাচ্ছে, 500 অবধি তো যাবেই না, এটা তো 500 যাবে না, 375 একমাত্র অ্যান্সার। একটা দ্রব্য বিকে 5% লাভে এবং বি ওই দ্রব্যটি সিকে 5% ক্ষতিতে বিক্রয় করে। সি এর ক্রয় মূল্য 23.94 টাকা হলে এ দ্রব্যটি কত টাকায় কিনেছিল? এই কোয়েশ্চেনটা তোমাদেরকে আগের দিন এই ধরনের কোয়েশ্চেন একটা করিয়েছি, এই ধরনের কোয়েশ্চেনটা তোমাদেরকে আগের দিন আমি করিয়েছিলাম, যে কোয়েশ্চেনটাতে এ বি সি তিনটা ইনভলভ ছিল সেটাতে করিয়েছিলাম। এটাতে কি বলা হচ্ছে? এ বিকে 5% লাভে বিক্রি করছে, 5% লাভ যদি তুমি বলো মানে 5-এর 100 মানে 1-এর 20 মানে 21-এর 20, মানে 20 টাকার জিনিসটা সে 21 টাকাতে বিক্রি করছে। কে? এ। কাকে বিক্রি করছে? বিকে বিক্রি করছে। মানে এ এর বিক্রয় মূল্য 20
সরি, এ এর ক্রয় মূল্য 20 এবং বিক্রয় মূল্য 21, এবং যে এ এর বিক্রয় মূল্য সেটাই বি এর ক্রয় মূল্য। কারণ ধরো তোমার কাছে একটা জিনিস আছে, তোমার কাছে একটা ধরো ফোন আছে, তুমি সেই ফোনটা কাউকে বিক্রি করতে চাও, তুমি 500 টাকায় কিনেছো এবং সেটাকে তুমি যেহেতু পুরনো সেই জন্য সেটাকে তুমি 400 টাকায় বিক্রি করছো। 500 টাকায় ফোন হয় না, মাথা খারাপ করো না। 500 টাকার জিনিসটা তুমি 400 টাকায় বিক্রি করছো, তো তুমি বিক্রি করছো 400 টাকাতে, এবার সেই 400 টাকার জিনিসটা তুমি যাকে বিক্রি করবে সেই 400 টাকা তো তার জন্য ক্রয় মূল্য হবে। সেই কারণে এ কি করেছে, 20 টাকার জিনিসটা 21 টাকাতে বিক্রি করছে, মানে এর কাছে এ এ কিনেছিল 20 টাকাতে, ওটা কার কাছ থেকে কিনেছিল সেটা দেখার দরকার নেই, এ বিক্রি করছে 21 টাকাতে, এবং এই যে 21 টাকাতে বিক্রি করছে এই 21 টাকাটা এর বি এর জন্য হয়ে যাবে ক্রয় মূল্য। এরপর কি বলছে, বি ওই দ্রব্যটি 5% ক্ষতিতে বিক্রি করে, এ লস করে নিল বেচারা। 5% ক্ষতিতে যদি বিক্রি করে মানে তোমার 5-এর 20 মানে 1-এর 20 মানে 19-এর 20, 5-এর 100 মানে 1-এর 20 মানে 19-এর 20, তাই না? তার মানে সে 19-এ ক্রয় করে 20-তে বিক্রি করছে, সরি যেহেতু ক্ষতি করছে মানে 20-তে ক্রয় করে 19-এ বিক্রি করবে, তবেই তো ক্ষতি হবে, তাই না? তাহলে বি কী করছে, 20-তে ক্রয় করে 19-এ বিক্রি করছে। এরপর কি বলেছে, সি সেই জিনিসটা 23.94 টাকায় কিনছে, মানে 23.94 টাকায় কে কিনছে, সি কিনছে, মানে বি এর ক্রয় মূল্য এটা এবং বিক্রয় মূল্য এটা, এবং বি এর যেটা বিক্রয় মূল্য সেটাই হবে সি এর ক্রয় মূল্য। তার আগে একটা গ্যাঁড়াকল দেখো, এখানে গ্যাঁড়াকলটা কি আছে, এই যে গ্যাঁড়াকল এইটা, এ বিকে কত দামে বিক্রি করেছে 21 টাকাতে, কিন্তু বি এর কাছে এইখানে তোমার কত দেখাচ্ছে, মানে ক্রয় মূল্য 20 টাকা। নর্মাল হিসাবে যখন এ বিকে বিক্রি করলো তখন সে 5% লাভে বিক্রি করলো, তাহলে 5% লাভে যখন বিক্রি করছে তাহলে 20 দামে 20 জিনিসটা 21-এ বিক্রি করছে, এবং এই যে 21 আছে সেই 21টা এর জন্য ক্রয় মূল্য, কিন্তু বি এর জন্য সরি এর জন্য বিক্রয় মূল্য, কিন্তু বি এর জন্য ক্রয় মূল্য। এরপর সেই বি এর জন্য যদি এটা ক্রয় মূল্য হয় তাহলে বি আবার 5% লাভ 5% ক্ষতি দিয়ে বিক্রি করছে, মানে বি এর আবার বিক্রয় মূল্য এটা, কিন্তু বি এর তো ক্রয় মূল্য এটা, তাহলে এদের ক্রয় মূল্য দুটো সমান নেই, তাহলে আমাকে ক্রয় মূল্য দুটো সমান করতে হবে। ক্রয় মূল্য সমান করতে গেলে এটাকে 20 দিয়ে গুণ করতে হবে, এটাকে 21 দিয়ে গুণ করতে হবে। আমি শুধুমাত্র ক্রয় মূল্য বা বিক্রয় মূল্যটা সমান করলাম, ঠিক আছে? তাহলে দেখো এখান থেকে তুমি বুঝতে পারবে যে 20 দিয়ে এর ক্ষেত্রে কত হয়ে যাচ্ছে, 20 20 400, বি এর ক্ষেত্রে কত হয়ে যাচ্ছে 21 দুগুণে 42, মানে 420, মানে 400 টাকায় জিনিসটা 420 টাকায় সে বিক্রি করেছে, কে বিক্রি করেছে, এ। এরপর বি কী করছে, 21 দুগুণে 20 20 400, আচ্ছা এটাকে 21 দিয়ে গুণ করলাম, তাই না? তাহলে 21 মানে 420, 420টা এরপরে 19 21-এ কত হয় রে ভাই, 19 21 19 21-এ 399, বেশ। তাহলে এরপর দেখো বি সমান হয়ে গেল, এখানেও বি 420, এখানেও বি 420, যেহেতু দুটোতে বি কমন ছিল। এরপর এই যে বি এর যে বিক্রয় মূল্য আছে, এই বি এর বিক্রয় মূল্যটা সি এর ক্রয় মূল্য, কারণ বি সিকে বিক্রি করছে, বি সিকে বিক্রি করছে, তাই না? তাহলে তুমি এখান থেকে দেখো যে 399 টাকা বিক্রয় মূল্য সেটা সি এর জন্য ক্রয় মূল্য, মানে 399 রেশিও সমান 23.94। তাহলে আমাকে কি বলেছে, এ দ্রব্যটি কত টাকায় কিনেছিল, এ কত টাকায় কিনেছিল 400 টাকায়, তাহলে 400 সমান কত হবে। আচ্ছা দেখো এটা আমার ক্যালকুলেট করার দরকার নেই, কেন, কারণ 399 রেশিও 23.94, তাহলে 400 রেশিও 400 সমান কত হবে, 399 সমান 23.94। তাহলে তুমি এখান থেকে বুঝতেই পারছো যে 399 সমান 23.94, 1 রেশিও সমান 23.94 ডিভাইডেড বাই 399, 400 রেশিও সমান কত হবে, 23.94 বাই 399 ইন্টু 400, বেশির বেশি হলে 24 টাকা হবে, আর কতই হবে, কারণ 399 দিয়ে 1 দিয়েই যদি কাটো তাহলে 399 হয়ে যায়, 1 দশমিক সামথিং হচ্ছে, 1 দশমিক সামথিং হলে 23-এর সাথে 1 দশমিক সামথিং গুণ করছো, 24 টাকা 25 টাকা অবধি যাবে না, তার মানে 24 টাকায় উত্তর আসবে। রঘু 25 টাকায় 20টি ডিম ক্রয় করে 20 টাকায় 12টি ডিম বিক্রয় করে। রঘু একজনের নাম, এটা লাস্ট কোয়েশ্চেন আজকের জন্য, এবং তারপরে প্রফিট অ্যান্ড লস যেটা আছে আশা করি শেষ করা যাবে। রঘু 25 টাকায় 20টি ডিম ক্রয় করে 20 টাকায় 12টা বিক্রয় করে, মোট 50 টাকা লাভ করতে কতগুলি ডিম বিক্রয় করতে হবে।
রঘু কি করছে, রঘু 25 টাকায় 20টি ডিম ক্রয় করছে। এই ধরনের কোয়েশ্চেন যখন হবে, তোমাদেরকে বলেছিলাম যে এত টাকায় এতগুলো কিনে এত টাকায় এতগুলো বিক্রি করছি, তখন তার যে সংখ্যাটা আছে, যে জিনিসেই হোক, জামা হোক, প্যান্ট হোক, যে জিনিসেই হোক, ডিম হোক, আলু হোক, কলা হোক, মূলা হোক, যাই হোক, সেটা কি করতে হয়, যে জিনিসটা আছে সেই জিনিসটাকে সমান করতে হয়। তাহলে রঘু কি করছে, 25 টাকায় 20টি ডিম ক্রয় করছে এবং তারপর সে 20 টাকায় 12টি ডিম বিক্রি করছে। তাহলে তোমার কী করতে হবে, ডিমগুলোকে সমান করতে হবে। ডিম সমান করতে গেলে এখানে 20 আছে, এখানে 12 আছে, তার মানে 3 দিয়ে গুণ করো, এখানে 5 দিয়ে গুণ করো। তাহলে এটা আলটিমেটলি যেটা দাঁড়াচ্ছে যে 3 25-এ 75 টাকায় 60টা ডিম ক্রয় করেছে এবং 5 20-এ 100 টাকায় 60টা ডিম বিক্রি করেছে। দেখো কত সহজ হয়ে গেল। 60টা ডিম 75 টাকায় ক্রয় করেছিল, 60টা ডিম 100 টাকায় বিক্রি করেছিল। তার মানে কি, তার ক্ষেত্রে লাভ কত, লাভ হচ্ছে গিয়ে 25 টাকা। তোমাকে বলেছে 50 টাকা লাভ করতে কতগুলো ডিম বিক্রি করতে হবে, মানে সে 60টা ডিম বিক্রি করছে, 60টা ডিম বিক্রি করে কত লাভ করছে, 25 টাকা। তাহলে তার 50 টাকা লাভ করতে গেলে কত করতে হবে, 120টা ডিম বিক্রি করতে হবে। বোঝা গেল? নর্মাল হিসাবে 25 টাকাতে 20টা ডিম কিনছিল এবং সে 20 টাকায় 12টা ডিম বিক্রি করছিল। আমি কী করলাম, ডিম দুটোকে সমান করে দিলাম। ডিম দুটো যখন সমান করে দিলাম তখন হয়ে গেলো 3 25-এ 75 টাকায় 60টা ক্রয় করছে এবং 100 টাকায় 60টা বিক্রি করছে। তাহলে 60টা ডিম 75 টাকায় কিনছে এবং 60টা ডিম 100 টাকায় বিক্রি করছে। তাহলে আমি এখানে বুঝতেই পারছি যে 60টা ডিমের সে লাভ কত করছে, 25 টাকা। কেন? কারণ 60টা ডিম 75 টাকারটা, 60টা ডিম 100 টাকায় বিক্রি করছে। তাহলে বলে যে 50 টাকা লাভ করতে হবে। 50 টাকা যদি লাভ করতে হয় তাহলে 60টা ডিমেই সে 25 টাকা লাভ করতো। 50 টাকা লাভ করতে গেলে 120টা বিক্রি করতে হবে। ওই তো ফায়দা নর্মাল হিসাবে, ঠিক আছে? টেলিগ্রাম চ্যানেল জানোই নর্মাল হিসাবে এক্সিডেন্ট, অ্যাক্সিডেন্ট করে নিও না আবার ভাই, যেই বলি সে আবার অ্যাক্সিডেন্ট মনে করতে থাকে। এক্সিডেন্ট মানে যে কাজটা তোমার সবচেয়ে বেশি জরুরি। একটা হয় এক্সিডেন্ট আর একটা হয় অবটিউস বা অবটিউসই আশা করি হয়, হ্যাঁ অবটিউস। এক্সিডেন্ট মানে সেটা যেটা তোমার সবচেয়ে বেশি দরকারি, অবটিউস মানে যেটা হেলনা ফেলনা, যেটা দরকার পড়ে না, তা সেটাই হচ্ছে কি অ্যাক্সিডেন্ট, ঠিক?